আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আবার তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন বিভাগ। আশা করছি তোমাদের ঈদুল আজহা ভালো কেটেছে, যদিও করোনার মধ্যে সবার ইচ্ছা পূরণ করতে পারো নাই, ইচ্ছা মতো ঘুরতে পারো নাই। যাই হোক, তারপরে আমাদের সব কিছু মেনে নিয়ে চলতে হবে। গত ক্লাসে আমরা, অর্থাৎ ঈদের আগে যে ক্লাসটা নিয়েছিলাম, সেখানে আমরা মূল্যবোধ নিয়ে আলোচনা করেছিলাম। যারা ক্লাস দেখেছো অনলাইনে, আশা করছি তোমাদের মনে আছে। আমরা মূল্যবোধ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্র, তৃতীয় অধ্যায়, মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। এই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করেছিলাম মূল্যবোধ দিয়ে। আজকে আমি আলোচনা করব আইন নিয়ে। আইন আইন ইংরেজি হচ্ছে ল। আইন কি? আইন সম্পর্কে জানতে হলে বা আইনের সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাকে আইন কি সেটা জানতে হবে, বা আইন কাকে বলে। আইন এর অর্থ হচ্ছে নিয়ম কানুন। এটা হচ্ছে ফার্সি শব্দ। আইন হচ্ছে ফার্সি শব্দ। এর অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম। এই আইনের ইংরেজি শব্দ হচ্ছে ল। লিখেছি ল। এই ল বা ইংরেজি শব্দটা আইন, এই ল শব্দটি উৎপত্তি হয়েছে টিউটনিক শব্দ লক থেকে। টিউটনিক শব্দ লক, এই লক থেকে এসেছে। টিউটনিক শব্দ লক থেকে এই ল শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয়। লগ শব্দটার অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয়। তাহলে আইন শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে ল, যেটা এসেছে টিউটনিক শব্দ লক থেকে। আর এই লগের অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয়, বা সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তোমরা জানো যে সবগুলো একটা নির্দিষ্ট একটা নিয়মে চলে। দিন রাত্রি, জোয়ার ভাটা সবই কিন্তু স্থির একটা নিয়ম আছে, নির্দিষ্ট একটা নিয়মে পরিচালিত হচ্ছে। কখনোই অনির্দিষ্ট নিয়মে কিন্তু এটা পরিচালিত হবে না, তাহলে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই মহাকাশ ধ্বংস হয়ে যাবে। আজকে সূর্য পূর্ব দিকে উঠছে, কাল যদি পশ্চিম দিকে ওঠে, তাহলে কিন্তু বিশৃঙ্খলা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যাই হোক, প্রত্যেকটা
এই জিনিসগুলো কিন্তু একটা নিয়মে চলে। সমগ্র বিশ্ব ব্যবস্থায় এক নিয়মের রাজত্ব বিরাজমান, এই নিয়মের ব্যতিক্রম ঘটানোর ক্ষমতা কারো নেই। সমাজে অন্যান্য প্রতিষ্ঠানের মতো রাষ্ট্র একটি প্রতিষ্ঠান, সুনির্দিষ্ট নিয়ম ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাই কিছু নিয়মের প্রয়োজন। আর এই সমাজ জীবন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে নিয়মগুলো বর্তায় বা নিয়মগুলো আরোপ করা হয় সেটাই হচ্ছে আইন। আমরা আইনের যদি একটু ভালো সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে আইন হচ্ছে কতগুলো সুনির্দিষ্ট নিয়মাবলীর সমষ্টি, যেটা সমাজ বা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত কিছু নিয়মাবলীর সমষ্টি, যা অমান্য করলে শাস্তির বিধান আছে, সেটাই হচ্ছে আইন। আমরা আবার বলছি, সমাজ বা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত কিছু নিয়মাবলীর সমষ্টি। আইন হচ্ছে সমাজ বা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত কতগুলো নিয়মাবলীর সমষ্টি, যা অমান্য করলে শাস্তির বিধান রয়েছে, সেটাই হচ্ছে আইন। এখন আমরা দেখব আইনের উৎস বা আইনের উৎস সম্পর্কে আমরা জানব। অর্থাৎ কোথা থেকে আইনটা আসলো, কীভাবে আইন আসলো, সেই বিষয়টা জানব। উৎস। জন অস্টিনের মতে আইনের উৎস একটি, আর তা হচ্ছে সার্বভৌমের আদেশ। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস 6টি। সেই 6টি হচ্ছে, 1 নম্বর বলেছেন প্রথা, তারপর বলেছেন ধর্ম, বিচারকের রায়, ন্যায় বিচার, 5 নম্বর বলছে বিজ্ঞানসম্মত আলোচনা, 6 নম্বর হচ্ছে আইনসভা। এই 6টা ভাগে ভাগ করেছেন। ওপেনহাইম জনমতকেও আইনের উৎস বলে মনে করেছেন। এরকম অনেক রাষ্ট্রবিজ্ঞানী আইনের উৎস সম্পর্কে বলেছেন। আমরা দেখব আসলে আইনের উৎস কয়টি। আইনের উৎস এখানে আমরা দেখব আইনের উৎস হচ্ছে 9টি। আইনের উৎস 9টি, সেটা আমরা শ্রেণী বিভাগ না করে আমি মুখেই বলছি। প্রথম হচ্ছে প্রথা, 1 নম্বর হচ্ছে প্রথা, 2 নম্বর হচ্ছে ধর্ম, 3 নম্বর হচ্ছে বিচারালয়ের সিদ্ধান্ত, 4 নম্বর হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা, 5 নম্বর ন্যায়বোধ, 6 নম্বর আইন পরিষদ, 7 নম্বর জনমত, 8 নম্বর প্রশাসনিক ঘোষণা, 9 নম্বর সংবিধান। এই হচ্ছে আইনের উৎস, এই 9টি উৎস। এখন আমরা এই 9টি উৎস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথম যে উৎস হচ্ছে প্রথা। তোমরা হয়তো অনেকেই শুনেছ প্রথা সম্পর্কে, অর্থাৎ প্রচলিত নিয়ম, সেটি হচ্ছে প্রথা। বলা হচ্ছে প্রথা আইনের একটি সুপ্রাচীন উৎস। প্রাচীনকালে আইন বলে কিছু ছিল না, সে সময় রাষ্ট্র বলেও কিছু ছিল না। তো সে সময় তাহলে কীভাবে চলতো? সে সময় প্রথা অনুযায়ী চলত, অর্থাৎ কিছু নিয়মাবলী মানুষ মেনে চলত শৃঙ্খলা বজায় রাখার জন্য, শান্তির জন্য।
সমাজে শান্তির জন্য, নিজেদের ভালোর জন্য কিছু নিয়ম মেনে চলতো, সেটাকেই বলা হতো প্রথা। প্রাচীনকাল থেকে যেসব আচার ব্যবহার, রীতিনীতি, অভ্যাস সমাজে অধিকাংশ জনগণ কর্তৃক সমর্থিত, স্বীকৃত, পালিত হয়ে থাকে তাকে প্রথা বলে। প্রাচীনকালে কোনো আইনের অস্তিত্ব ছিল না, যেটা বললাম। তখন প্রচলিত প্রথা, অভ্যাস ও রীতিনীতির সাহায্যে মানুষ আচরণ নিয়ন্ত্রিত হতো। কালক্রমে অনেক প্রথাই রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়ে আইনের মর্যাদা অর্জন করেছে। যখন দেখা যাচ্ছে কালক্রমে, অর্থাৎ বহু বছর পরে যখন রাষ্ট্রের উৎপত্তি হলো, সমাজ রাষ্ট্রের উৎপত্তি হলো, তখন এই প্রথাগুলো যখন দেখা গেল এই নিয়মগুলো খুবই কার্যকরী, এই নিয়মগুলো রাখার দরকার, তখন এই নিয়মগুলো কিন্তু সবগুলো প্রথাই আইনে পরিণত হয়নি। যেগুলো খুবই প্রয়োজনীয় সমাজ এবং রাষ্ট্রের জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য যেটা খুবই জরুরি, সেই বিষয়গুলো কিন্তু, সেই প্রথাগুলো কিন্তু পরবর্তীতে আইনে পরিণত হয়েছে। তাহলে এটা হচ্ছে প্রথা। এবার জানবো ধর্ম। 2 নম্বর হচ্ছে ধর্ম। ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রাচীন ও মধ্যযুগে ধর্মীয় বিশ্বাস মানুষের জীবনবোধের খুব গভীরে নিহিত থাকায় অনেক বিধিনিষেধ ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠে। এই সমস্ত ধর্মীয় বিধিনিষেধ, বিধিবিধানসমূহ রাষ্ট্রীয় সমর্থন লাভ করে পরবর্তীতে আইনে পরিণত হয়েছে। প্রাচীন রোমক আইন ধর্মীয় বিধানের সমষ্টি ছাড়া আর কিছুই ছিল না। হিন্দু সম্প্রদায়ের বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি আইন ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মুসলিম আইন প্রধানত কুরআন ও সুন্নাহর উপর নির্ভরশীল। পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত আইনগুলো মূলত ধর্ম থেকে এসেছে। ধর্ম মানুষের একটা বিশ্বাস, আর ধর্মীয় যে রীতিনীতি, আইন কানুন রয়েছে, সেগুলো কিন্তু আমরা মন দিয়ে পালন করার চেষ্টা করি। আমরা একটা চিন্তা করি যে এটা পালন না করলে বা এটা না মানলে আমাদের মৃত্যু পরবর্তীতে বা ইহ জগতেই হয়তো আমার শাস্তি পেতে হবে, আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের উপর না, আমার উপর রাক্ষস হবে, আমি দোজখের আগুনে পড়ব। এই যে একটা বিশ্বাস আমাদের, এই বিশ্বাস থেকে আমরা ধর্মীয় রীতিনীতি বা ধর্মীয় আইন যেগুলো আছে, ধর্মীয় যে বিধিনিষেধগুলো আছে, সেগুলো আমরা কিন্তু মেনে চলি। যার ফলে সেই ধর্মীয় বিধিনিষেধ কিন্তু পরবর্তীতে আইনে পরিণত হয়েছে। যেমন সৌদি আরবে কিন্তু কুরআন, অর্থাৎ ধর্মীয় গ্রন্থ কুরআন উপর ভিত্তি করে আইন প্রচলিত রয়েছে। এরপর হচ্ছে বিচারালয়ের সিদ্ধান্ত। 3 নম্বর হচ্ছে বিচারালয়ের সিদ্ধান্ত। বিচারকরা দেশের প্রচলিত আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকেন। অস্পষ্ট শব্দগত ব্যাখ্যার কারণে অথবা পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে বিচারকরা যখন দেশের বিরাজমান আইন দ্বারা মামলা মোকদ্দমা নিষ্পত্তি করতে সমর্থ হন না বা অসমর্থ হন, তখন তারা নিজেদের বিবেক, প্রজ্ঞা, অভিজ্ঞতা থেকে নতুন নতুন আইন সৃষ্টি করে থাকে এবং প্রয়োজন বোধে আইনের যথাযথ বিশ্লেষণ করেন। পরবর্তী এসব বিচারক প্রণীত আইন অন্যান্য বিচারালয় কর্তৃক ব্যাপকভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারপতি মার্শাল হিউজের প্রমুখ বিচারক এভাবে বহু নতুন আইন সৃষ্টি করেছেন। অনেক সময় বিচার করতে গিয়ে বিচারক দেখেন যে প্রচলিত যে নিয়ম বা আইন রয়েছে, সে আইনে
এই বিচার কাজ সম্পন্ন হচ্ছে না বা সম্পন্ন হওয়া সম্ভব নয়, অথবা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তখন বিচারক নতুন নিয়ম বা নতুন একটা আইন তৈরি করে থাকেন ওই ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, অর্থাৎ ন্যায় বিচারের জন্য বিচারক নতুন আইনের সৃষ্টি করে থাকেন। পরবর্তীতে সেই আইনটাই কিন্তু ব্যাপকভাবে প্রচলিত হয়ে যায়। সেটাই হচ্ছে বিচারালয়ের সিদ্ধান্ত। এরপর আছে বিজ্ঞানসম্মত আলোচনা। 4 নম্বর, বিজ্ঞানসম্মত আলোচনা। বিজ্ঞানসম্মত আলোচনা প্রখ্যাত আইন বিশেষজ্ঞদের মূল্যবান ও সারগর্ভ আলোচনা, বিশ্লেষণ এবং লিখিত গ্রন্থসমূহ আইনের উৎস হিসেবে কাজ করে। বিচারকরা যখন কোনো বিতর্কিত জটিল বিষয়ে আইনজ্ঞদের এসব মতামত গ্রহণ করেন, তখন তা প্রচলিত আইনে অঙ্গীভূত হয়ে যায়। উদাহরণস্বরূপ, ইংল্যান্ডের কোক ও ব্ল্যাকস্টোন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের স্টোরি ও কেন্ট প্রমুখ আইনবিদের ব্যাখ্যা উভয় দেশের আইনের ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম আবু হানিফার ব্যাখ্যা, হোদাই আলমগীরি প্রভৃতি গ্রন্থ ইসলামী আইনের ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বিজ্ঞানসম্মত আলোচনা আইনের খুব গুরুত্বপূর্ণ একটা উৎস। 5 নম্বর হচ্ছে ন্যায়বোধ। ন্যায়বোধ অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে মধ্যে একটা বোধ রয়েছে, একটা খারাপ, একটা হচ্ছে ভালো। সেই ভালো দিক বা ভালো বোধ, যে বোধটা অর্থাৎ ন্যায়বোধ, সেই ন্যায়বোধ থেকেও কিন্তু আইনের সৃষ্টি হয় বা আইনের উৎস। এটা একটা গুরুত্বপূর্ণ আইনের উৎস। বলা হচ্ছে আইন নির্দিষ্ট স্থিতিশীল, কিন্তু সমাজ জীবন পরিবর্তনশীল এবং গতিময়। দেশে প্রচলিত আইন যখন যুগোপযোগী বিবেচিত হয় না বা পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে কঠোর বা অনুপযুক্ত হয়ে ওঠে, তখন বিচারকরা তাদের সুবুদ্ধি, সচেতনতা, বিচার বুদ্ধিমাফিক সেই আইনের ব্যাখ্যা দিয়ে কিংবা নতুন আইন তৈরি করেন। বিচারকের ন্যায়বোধ থেকে এইভাবে অনেক সময় নতুন আইন প্রণীত হয়। আইন কিন্তু সহজে পরিবর্তন হয় না, আইন স্থিতিশীল। আজকে একটা আইন, কালকে আরেকটা আইন, এরকম কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু সমাজ জীবন কিন্তু গতিময়, সমাজের পরিবর্তন হচ্ছে, মানুষের মূল্যবোধের পরিবর্তন হয়। তোমরা জানো যে আজ থেকে 100 বছর আগে যে আইনগুলো ছিল, আজ থেকে 100 বছর পরে অর্থাৎ আজকে আমরা সেই অনেকগুলো আইন কিন্তু আমাদের পরিবর্তন করতে হয়েছে, চেঞ্জ করতে হয়েছে, কারণ সমাজ পরিবর্তনশীল, অনেক পরিবর্তন হয়েছে। তোমরা শুনেছ হয়তো যে এক সময় মানুষ সবাই কিন্তু টাই পরতে পারতো না, সবাই হাতে ঘড়ি পরতে পারতো না। যদি সে উচ্চশিক্ষিত না হতো, কমপক্ষে বলা হতো ডিগ্রি পাস, তাহলে সে ঘড়ি পরতে পারবে, তার নিচে সে ঘড়ি পরতে পারবে না। সমাজে এরকম একটা প্রচলন ছিল। তা আজকে কিন্তু সেই প্রচলন, আজকে কিন্তু রিক্সাওয়ালার কাছেও হাতে ঘড়ি থাকে। হ্যাঁ, তারপরে অনেক ছোট বাচ্চা স্কুলে যাচ্ছে টাই পরে, এরকম অনেক ঘটনা এখন ঘটছে। যাই হোক, এগুলো সে সমাজ পরিবর্তনের সাথে, অর্থাৎ মূল্যবোধ আমাদের পরিবর্তন হয়েছে। সমাজ বলা হচ্ছে গতিশীল, সেই গতিশীলতার কারণে, সমাজের পরিবর্তনশীলতার কারণে এগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। এর পরিবর্তনের সাথে সাথে কিন্তু আইনের পরিবর্তন প্রয়োজন। আইন যদি পরিবর্তন না হয়, সমাজ যদি আগায় যায়, তাহলে কিন্তু অসামঞ্জস্যতার সৃষ্টি হবে, একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হবে, যার পরিপ্রেক্ষিতে সেই সমাজ পরিবর্তনের সাথে সাথে সেই আইনটাও কিন্তু পরিবর্তন হতে হবে।
এরপর হচ্ছে আইন পরিষদ। ছয় নম্বর আইন পরিষদ। আইন পরিষদ অর্থাৎ আইন পরিষদ কোনটা তোমরা জানো নিশ্চয়ই, যে বাংলাদেশের আইন পরিষদ হচ্ছে জাতীয় সংসদই হচ্ছে আইন পরিষদ। যাই হোক, আধুনিককালে আইনের প্রধান উৎস হচ্ছে আইন পরিষদ। মূলত এই আইন পরিষদই কিন্তু নতুন আইন তৈরি করে থাকেন, নতুন আইন পরিবর্তন তৈরি, আইন পরিবর্তন, পরিমার্জন, পরিবর্তন সব কিছু কিন্তু এই আইন পরিষদে করে থাকেন। আইনসভা জনমতের সাথে সঙ্গতি রেখে আইন প্রণয়ন করে। আধুনিক রাষ্ট্রীয় আইনের এক বিরাট অংশ জুড়ে রয়েছে আইন পরিষদ কর্তৃক প্রণীত আইন। আইন পরিষদ শুধু নতুন আইন তৈরি করে না, পুরনো আইন সংশোধন করে তা যুগোপযোগী করে তোলে। অর্থাৎ শুধু নতুন আইন তৈরি করে না, পুরনো আইনও পরিবর্তন করে যুগোপযোগীর সাথে অর্থাৎ যুগের সাথে তাল মিলে পরিবর্তন করতে পারে। এ হচ্ছে আইন পরিষদ। 7 নম্বর হচ্ছে জনমত। জনমত। ওপেনহাইম হল প্রমুখ মনীষী জনমতকে আইনের গুরুত্বপূর্ণ উৎস বলে উল্লেখ করেন। আইনসভা কর্তৃক প্রণীত আইন কর্তৃপক্ষের জনমতের ওই ব্যক্তি। বলা হচ্ছে যে আইন পরিষদ কর্তৃক যে আইন প্রণীত হয় সেটাই হচ্ছে জনমতের ওই ব্যক্তি। কীভাবে? আমরা প্রতিনিধি নির্বাচন করি, নির্বাচনের সময় আমরা প্রতিনিধি নির্বাচন করি, অর্থাৎ আমরা যে এমপি, জাতীয় সংসদের যে নির্বাচন হয় প্রতি 5 বছর পর পর, সেখানে আমরা এমপি নির্বাচন করে থাকি। সেই এমপি কিন্তু এলাকার প্রতিনিধি, অর্থাৎ তাকে আমরা নির্বাচিত করে থাকি এবং তার এলাকার জনগণের হয়ে কথা বলে। তার এলাকার জনগণ কী চাচ্ছে, জনগণের চাহিদা কী, তার উপর ভিত্তি করে কিন্তু সে সংসদে কথা বলে। তার মানে সেই এমপি যে কথা বলছে, অর্থাৎ আইন পরিষদের সদস্য যে কথা বলছে, অর্থাৎ জনগণ, অর্থাৎ তার এলাকার জনগণের কথাই বলছে। তার মানে পরোক্ষভাবে জনগণের কথাই বলছে, অর্থাৎ জনমত প্রকাশ হচ্ছে। তাহলে আইনসভা কর্তৃক প্রণীত আইন কর্তৃপক্ষের জনমতের অভিব্যক্তি। জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত আইনসভার সদস্যদের প্রধান দায়িত্ব হলো জনমতের যথার্থ প্রতিফলন করা। আইন প্রণয়নের সময় তাই জনমতের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। এরপর হচ্ছে প্রশাসনিক ঘোষণা। 8 নম্বর প্রশাসনিক ঘোষণা। প্রশাসনিক ঘোষণা। বর্তমানে আইন বিভাগের দায়িত্ব পরিধি অনেক বিস্তৃত হয়েছে, বৃদ্ধি পেয়েছে। এই জটিলতার কারণে আইন বিভাগ তার কর্তব্য সুচারুরূপে সমাধান করতে সমর্থ হয় না। তাই আইনসভা তার নির্বাহী কর্তৃত্বের বহুলাংশ শাসন বিভাগের কর্মকর্তাদের হাতে অর্পণ করেছে। এভাবে অর্জিত ক্ষমতা বলে জারিকৃত ঘোষণা ও আইন সমূহকে প্রশাসনিক আইন বলে। অর্থাৎ আইনসভা যে তার দায়িত্ব বা কর্তৃত্ব কিছু অংশ শাসন বিভাগের কর্মকর্তাদের উপর অর্পণ করেছে, এই শাসন বিভাগ যে আইন তৈরি করে সেটাকে বলা হচ্ছে প্রশাসনিক আইন। এরপর হচ্ছে সর্বশেষ হচ্ছে সংবিধান। হচ্ছে
সর্বশেষ যে আইনের উৎস সেটা হচ্ছে সংবিধান। সংবিধান আইনের এক গুরুত্বপূর্ণ উৎস। সংবিধানে সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা, কাজের পরিধি সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত থাকে। সংবিধানের নির্দেশিত পথ ধরে আইনসভা আইন তৈরি করে থাকে। সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের দর্পণ বলা হয়, অর্থাৎ একটা রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে তার সব কিছু নিয়মাবলী সব কিছুই লেখা থাকে সংবিধানে। তাহলে দেশের প্রচলিত আইনে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে সেটা সমাধান করতে পারে এই সংবিধান। সংবিধানের মাধ্যমে নতুন আইন তৈরি হতে পারে বা আইনের পরিবর্তন বা পরিবর্তন হতে পারে। এই ছিল হচ্ছে আইনের উৎস। আমি আইনের উৎস কী কী বললাম সেটা আবার বলছি। আচ্ছা, আইনের উৎস সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আলোচনা করব আইনের শ্রেণী বিভাগ নিয়ে। আইনের শ্রেণী বিভাগ। আইনজ্ঞ, রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে আইনের শ্রেণীবিভাগ করেছেন। কাজের পরিধি এবং ধরনের ভিত্তিতে অধ্যাপক হল্যান্ড আইনকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে জাতীয় আইন, একটা হচ্ছে আন্তর্জাতিক আইন। জাতীয় আইন আর একটা হচ্ছে আন্তর্জাতিক আইন। এই জাতীয় আইন আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সরকারি আইন আর একটা হচ্ছে বেসরকারি আইন। সরকারি আইন আবার তিন ভাগে বিভক্ত: সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন, ফৌজদারি আইন। আচ্ছা, আমরা আইনের শ্রেণীবিভাগের একটা পিকচার তৈরি করে দেখি পারি কিনা। অনেক বড়। দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সরকারি আইন, জাতীয় আইন, আন্তর্জাতিক আইন। আচ্ছা, জাতীয় আইন হচ্ছে আন্তর্জাতিক আইন। জাতীয় আইন, আন্তর্জাতিক আইন। আচ্ছা, জাতীয় আইন আবার দুই ভাগে বিভক্ত: সরকারি আইন, বেসরকারি আইন। মুখে বলি, জাতীয় আইন আবার দুই ভাগে বিভক্ত: সরকারি আইন, বেসরকারি আইন। আবার আন্তর্জাতিক আইন দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন, একটা হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন। আচ্ছা, এখানে আবার সরকারি আইন অর্থাৎ জাতীয় আইন যে দুই ভাগে বিভক্ত করা হচ্ছে, সরকারি আইন, বেসরকারি। এখানে সরকারি আইন আবার তিন ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে শাসনতান্ত্রিক আইন, আর একটা হচ্ছে
প্রশাসনিক আইন আর একটা হচ্ছে ফৌজদারি আইন। আচ্ছা, এই শাসনতান্ত্রিক আইন আবার দুই ভাগে বিভক্ত করা হচ্ছে, একটা হচ্ছে লিখিত আইন আর একটা হচ্ছে অলিখিত আইন। আচ্ছা, এদিকে আন্তর্জাতিক আইন থেকে দুই ভাগে বিভক্ত করা হচ্ছে, একটা ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন আর একটা হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন। এই সরকারি আন্তর্জাতিক আইন আবার তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে শান্তি সংক্রান্ত আন্তর্জাতিক আইন, যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক আইন আর একটা হচ্ছে নিরপেক্ষতা সংক্রান্ত আন্তর্জাতিক আইন। এই হচ্ছে আইনের শ্রেণী বিভাগ। আমার বোর্ডটা ছোট হওয়ার কারণে আমি বোর্ডে লিখে দিতে পারলাম না, দুঃখিত। তোমরা বইয়ে সে পাবে আইনের শ্রেণী বিভাগে, অবশ্যই তোমরা বইয়ে দেখলেই পেয়ে যাবে। আচ্ছা, এখানে জাতীয় আইন হচ্ছে, আইনের যে প্রথম শ্রেণীবিভাগ করা হচ্ছে, আইন হচ্ছে প্রথম দুই ভাগে, একটা জাতীয় আইন একটা আন্তর্জাতিক আইন। জাতীয় আইন হচ্ছে সেসব আইন যা রাষ্ট্রের অভ্যন্তরে সার্বভৌম শক্তি কর্তৃক প্রয়োগ এবং কার্যকর হয়। অর্থাৎ একটা রাষ্ট্রের অভ্যন্তরের অর্থাৎ রাষ্ট্রের ভিতরে যে আইন বলবৎ হয় সেটাকে বলা হচ্ছে জাতীয় আইন। জাতীয় আইন সরকারি কিংবা বেসরকারি দুই রকমই হতে পারে। আচ্ছা, আন্তর্জাতিক আইন কোনটা? যে আইনের দ্বারা আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ধারণ হয় তা হচ্ছে আন্তর্জাতিক আইন। অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন বিষয় নিয়ে যে সম্পর্ক তৈরি, সেটাই হচ্ছে আন্তর্জাতিক আইন। সাংবিধানিক বা শাসনতান্ত্রিক আইন কোনটা? যে আইন নীতিগুলোর ওপর ভিত্তি করে সরকার গঠিত পরিচালিত হয় তাকে সাংবিধানিক আইন বলে। এই আইন দ্বারা সরকার গঠন, সরকারের ক্ষমতা বন্টন, ক্ষমতা প্রয়োগ, সীমারেখা নির্ধারণ হয়। শাসনতান্ত্রিক আইন লিখিত ও অলিখিত দুই প্রকার হতে পারে। তাহলে আমরা সাংবিধানিক বা শাসনতান্ত্রিক আইন সম্পর্কে জানি। এবার প্রশাসনিক আইন কোনটা? ব্যক্তি এবং শাসন কর্তৃপক্ষের সম্পর্ক নির্ধারণকারী আইন হচ্ছে শাসন সংক্রান্ত আইন, শাসন সংক্রান্ত আইন। এই আইন রাষ্ট্রের ভিত্তিস্বরূপ। শাসন সংক্রান্ত আইন শাসন বিভাগের গঠন, ক্ষমতা, পরিধি নির্ধারণ করে এবং ব্যক্তিগত অধিকার ভঙ্গের বেলায় প্রতিকার নির্দেশ করে। এটা হচ্ছে প্রশাসনিক আইন। ফৌজদারি আইন কোনটা? সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, নাগরিক জীবন নিরাপত্তা বিধান এবং অপরাধীকে দণ্ড দেওয়ার জন্য প্রণীত যে আইন, সেটি হচ্ছে ফৌজদারি আইন। অর্থাৎ ফৌজদারি অপরাধ কোনগুলো? চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, এগুলো হচ্ছে ফৌজদারি অপরাধ। তাহলে এই ফৌজদারি আইন সেগুলো হচ্ছে যেগুলো সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, নাগরিকের জীবনের নিরাপত্তার জন্য, অপরাধীকে দণ্ড দেওয়ার জন্য যে আইন, সেটি হচ্ছে ফৌজদারি আইন। এই হচ্ছে আইনের শ্রেণী বিভাগ। তাহলে আমরা আজকে আইন সম্পর্কে জানলাম। আইন কাকে বলে? আমরা আইনের উৎস সম্পর্কে জানলাম। আইনের উৎস হচ্ছে 9টি। প্রথা, 1 নম্বর হচ্ছে প্রথা, 2 নম্বর ধর্ম, 3 নম্বর বিচারকের সিদ্ধান্ত, 4 নম্বর বিজ্ঞানসম্মত আলোচনা, 5 নম্বর ন্যায়বোধ, 6 নম্বর আইন পরিষদ, 7 নম্বর জনমত, 8 নম্বর প্রশাসনিক ঘোষণা এবং 9 নম্বর সংবিধান। এই হচ্ছে আইনের উৎস। তারপরে আমরা সর্বশেষ জানলাম হচ্ছে আইনের শ্রেণী বিভাগ সম্পর্কে। সেখানে অধ্যাপক হল্যান্ড তিনি আইনের শ্রেণী বিভাগ করেছেন। প্রথমে তিনি বলেছেন যে আইন প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জাতীয় আইন আর একটা হচ্ছে আন্তর্জাতিক আইন। তিনি জাতীয় আইনকে আবার দুই ভাগে ভাগ করেছেন, একটা সরকারি আইন, একটা বেসরকারি আইন। সরকারি আইনকে আবার তিন ভাগে ভাগ করেছেন। তিনি বলেছেন যে সরকারি আইন 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাংবিধানিক আইন, 2 নম্বর হচ্ছে প্রশাসনিক আইন আর একটা হচ্ছে ফৌজদারি আইন। তো এই ছিল আজকে আলোচনার বিষয়বস্তু। আশা করছি তোমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছ। যদি বুঝতে সমস্যা হয় বাসায় অবশ্যই বই খুলে বারবার পড়বে। তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই আমার ক্লাসটা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।